বেয়াদব মেয়ে, আমাকে ঘুমে রেখে পালিয়েছে, এখন আবার লুকিয়ে লুকিয়ে থাকা। একবার শুধু কাছে পাই তোকে, চড়িয়ে সব দাঁত ফেলবো তোর, অসভ্য বউ। সৌহার্দ্য বিরক্তিতে চোখ ঘোরায়, ধীর পায়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতেই তার তৃষ্ণার্থ চোখ জোড়া স্থির হয় প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখখানায়, যে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে রাহেলা বেগমের পাশে। কালো ওড়নায় আবৃত মুখটায় থমকায় সৌহার্দ্য, যার দরুন ক্রমশই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সৌহার্দ্য শান্ত হয়, মাথা নুইয়ে বিড়বিড়িয়ে বলে, তুই কি সাংঘাতিক মেয়ে প্রিয়, কি সুন্দর আমার জীবন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দুটোর ভূমিকা পালন করছিস। সৌহার্দ্য চোখ তুলে তাকায়, সে যতটা উন্মাদ তার বাবুনি ঠিক ততটাই অবুঝ ভেবে ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে। সহসাই নিজেকে ধাতস্থ করে গটগট পায়ে দ্রুত হেঁটে গিয়ে বসে পড়ে প্রান্তের পাশে। সৌহার্দ্যকে বসতে দেখে চোখ বড় বড় করে তাকায় বাড়ির কনিষ্ঠ সদস্যরা। রিসাও চোখ তুলে তাকায় ভ্রু কুঁচকে। তবে সৌহার্দ্যের এহেন কাণ্ডে মিটিমিটি হাসে প্রান্ত আর রাহেলা বেগম। বাকিদের কোনো হেলদোল নেই, তারা দিব্যি মনোযোগ সহকারে খেয়েই যাচ্ছে। সৌহার্দ্যকে বসতে দেখে সারা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, মিহি আপু, আমাকে একটা চিমটি কাটো তো, এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? মিহি দ্বিগুণ বিস্ময় নিয়ে বলে, আরে এটা সত্যিই হবে, না হলে তুই আর আমি কি একই জিনিস দেখতাম? দুজনের কথাগুলো কানে যেতেই রক্তিম চোখে তাকায় সৌহার্দ্য। সৌহার্দ্যকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে সহসাই ভয়ে চুপসে যায় মিহি আর সারা। দুজনে পুনরায় খাবারে মনোযোগ দিতেই রাহেলা বেগম দুষ্ট কণ্ঠে বলে ওঠে, প্রিয় নানুমণি, মোনাফ দাদু ভাইকে নাস্তাটা বেড়ে দাও দেখি, আজ হয়তো ক্ষুধাটা একটু বেশিই লেগেছে, দেখো না কেমন সকলের সাথে খেতে বসে গেল। রাহেলা বেগমের কথায় মুখ টিপে টিপে হাসে সকলে, তবে প্রসঙ্গ পাল্টাতে মুখ খোলে নওশেদ চৌধুরী। প্রিয়ন্তীর উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলে ওঠে, তোকে কতবার বলেছি আমাদের সাথে খেতে বস, কোনো কথাই শুনিস না আমাদের, পরে একা একা কার সাথে খাবি? নওশেদ চৌধুরীর কথায় মিয়ে যায় প্রিয়ন্তী। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকাতেই তার চোখাচোখি হয় সৌহার্দ্যের রক্তিম চোখের সাথে, যে তার দিকেই তাকিয়ে আছে আগুন দৃষ্টিতে। সৌহার্দ্যকে তার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুনরায় ভয়ে মাথা নুইয়ে ফেলে তড়িৎ বেগে। প্রান্ত সপ্তমবারের মতো আপেলে কামড় বসায়। সে এতক্ষণ আর চোখে সবই পর্যবেক্ষণ করছিল। দুজনের হাবভাব দেখে তার ভীষণ হাসি পাচ্ছে, যার দরুন মুখ লুকিয়ে হেসে নেয় খানিকটা। তবে সহসাই নিজেকে ধাতস্থ করে কিছুটা হেলে বসে সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, ভাই, কন্ট্রোল ইয়োরসেলফ, আমার বোনটা কিন্তু এখনো বাচ্চা, কি মিষ্টি না আমার বোনটা। সৌহার্দ্যের চোখজোড়া তখনও প্রিয়ন্তীর নুইয়ে রাখা মুখটার উপরেই নিবদ্ধ, তবে তার দৃষ্টি আগের তুলনায় শীতল হয়ে এসেছে। প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখটা তাকে ক্রমশই ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই ঘোর লাগা কণ্ঠেই প্রান্তের উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে, Yep, that's why I can't control myself. প্রান্ত মাথা নিচু করে হাসে। সৌহার্দ্যের দৃষ্টি অনুসরণ করে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে নিজেও বিড়বিড়িয়ে বলে, প্রিয়নে, এই বরকে সামলাবি কেমনে? এক্কেরে বউ পাগলা হবে দেখিস, তোকে দুদণ্ডও শান্তি দেবে না। মুনাফ, চট্টগ্রামের ক্লায়েন্টরা কিছু জানিয়েছে তোমাকে? নওয়াব চৌধুরীর ডাকে ঘোর কাটে সৌহার্দ্যের। নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি ব্রেডে জ্যাম লাগাতে লাগাতে ভারী কণ্ঠে বলে, হ্যাঁ জেঠু, তারা আজই একবার আসতে যাচ্ছে, প্রজেক্টগুলো দেখিয়ে ডিলটা সাইন করবে। আমি দুটোই মিটিং ডেকেছি, 12টা দেখিয়ে বেরিয়ে পড়ব। সৌহার্দ্যের কথায় খাওয়া থামিয়ে ফেলে সকলে, তবে কাদো কাদো মুখে তাকায় মিহি। সেই ভাবটা বজায় রেখে অভিমানী কণ্ঠে বলে, ভাইয়া, তুমি কি আমার বিয়েতেও থাকবে না? সৌহার্দ্য চোখ তুলে তাকায়, মিহির মলিন মুখটার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে, আসতে লেট হতে পারে, তবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার। ডোন্ট বি স্যাড। সকলেই দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা বিয়েতেও থাকতে পারবে না ভেবে সকলের মুখে বিষণ্ণতা ফুটে ওঠে। নওয়াব চৌধুরী উঠে দাঁড়ায়, তার খাওয়া শেষ। সোফার দিকে হাঁটা ধরতেই তার পিছু পিছু চলে যায় তার দুই ভাই নওশেদ চৌধুরী ও নূর চৌধুরী। মামারা চলে যেতেই সৌহার্দ্যের দিকে ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়ন্তী। উদ্দেশ্য নানুর কথা মতো সৌহার্দ্যকে নাস্তা বেড়ে দেওয়া। প্রিয়ন্তী সৌহার্দ্যের কাছাকাছি এসে দাঁড়াতেই তাকে একটানে চেয়ারে বসিয়ে দেয় সৌহার্দ্য। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী ভড়কায়, সহসাই বুকটা ধক করে ওঠে তার। সৌহার্দ্যের এহেন কাণ্ডে চোখ বড় বড় করে তাকায় টেবিলে উপস্থিত সকলেই। তারা যেন বিস্ময়ে চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছে। তবে মুখ টিপে টিপে হাসে প্রান্ত। রাহেলা বেগমও শাড়ির আঁচলে মুখ ঢেকে নেন খানিকটা। প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সকলকে তাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে সহসাই মাথা নুইয়ে ফেলে লজ্জায়। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়াতে যাবে তখনই চেয়ারের উপরে রাখা তার হাতটা চেপে ধরে সৌহার্দ্য। প্রিয়ন্তী মিয়ে যায়, তার অস্বস্তি হচ্ছে।
কাঁচুমাচু হয়ে বসতেই তার মুখের সামনে জ্যাম লাগানো ব্রেডটা তুলে ধরে সৌহার্দ্য। একদম পালানোর চেষ্টা করবি না, চুপচাপ হাঁ কর। নড়াচড়া করবি তো এক চড় খাবি। প্রিয়ন্তী ভীত হয়। সৌহার্দ্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে সৌহার্দ্য পুনরায় সেটাকে চেপে ধরে আরও শক্ত করে। প্রিয়ন্তী স্থির হয়ে বসে, তার হাতটা মৃদু কাঁপছে। প্রিয়ন্তীর কম্পনরত হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে সৌহার্দ্য। সহসাই তার মুখখানাকে প্রিয়ন্তীর দিকে ঝুঁকিয়ে হিসহিসিয়ে বলে, আমার এটুকু ছোঁয়া এমন এলোমেলো হলে চলবে পাখি? আমার গভীর ছোঁয়াগুলো যে এখনো স্পর্শ করেনি তোকে। সৌহার্দ্য থামে। প্রিয়ন্তীর নিচু মুখটার দিকে আরও কিছুটা ঝুঁকে হিসহিসিয়ে বলে, যে ছোঁয়ায় ক্ষত হবে, দাগ বসবে গলার ভাঁজে ভাঁজে, আলোড়ন সৃষ্টি করবে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। তখন নিজেকে সামলাতে পারবি তো? নাকি অস্তিত্বের ছবি দিয়ে মুখ লুকাবি আমার বুকে? প্রিয়ন্তীর কান গরম হয়ে ওঠে। টিপটিপ করতে থাকে তার ছোট্ট হৃদয়খানা। লজ্জায় গালে ছড়িয়ে পড়ে রক্তিমাভা। সৌহার্দ্য পুনরায় বাধা নুইয়ে হাসে। তার অবুঝ বউটা যে এসবের কিছুই বুঝেনি সে খুব ভালো করেই জানে, যার দরুন মুখটাকে আগের জায়গায় ফিরিয়ে এনে পুনরায় খাবার তুলে ধরে প্রিয়ন্তীর মুখের সামনে। এবার কোনো ভনিতা ছাড়াই ব্রেডে কামড় বসায় প্রিয়ন্তী। খাবার চিবোতে চিবোতে পুনরায় মাথা নুইয়ে ফেলতেই প্রিয়ন্তীর কামড়ে খাওয়া ব্রেডের দিকে তাকায় সৌহার্দ্য। ছোট্ট একটা কামড় বসিয়েছে সে, বাচ্চারাও এর থেকে বড় কামড় বসায়। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটা কবে বড় হবে, কবে তার অনুভূতি বুঝবে? সৌহার্দ্যের মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তীর কামড়ে খাওয়া ব্রেডটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, শুধু বাচ্চা বউ নয়, বাচ্চা বউয়ের বাচ্চাকেও সামলাতে চাই। জলদি বড় হয়ে জানো বাবুনি। প্রিয়ন্তী বিষম খায়। কাশি উঠতে হুঁশ ফেরে সৌহার্দ্যের। সহসাই তড়িঘড়ি করে পানির গ্লাসটা তুলে ধরে প্রিয়ন্তীর মুখের সামনে। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলে, তুই কবে বড় হবে প্রিয়? ব্রেড খেতে গিয়ে কে বিষম খায়? সৌহার্দ্যের এহেন কাণ্ডে মুখ টিপে টিপে হাসে সকলে, তবে রাগে গা জ্বলে ওঠে রিসার। সে এতক্ষণ যাবৎ এইসব নাটক সহ্য করলেও এখন যেন আর হজম হচ্ছে না। সহসাই সে খাওয়া ছেড়ে গটগট পায়ে হাঁটা ধরে সিঁড়ি দিকে। সেখান থেকেই ঘাড় বাঁকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর কাঁধে রাখা সৌহার্দ্যের ফর্সা লোমাবৃত হাতটার ওপর। সেই হাতটার ওপর চোখজোড়া স্থির রেখে ব্যঙ্গাতুর সুরে আওড়ায়, আমিও দেখব এই হাত তোর কাঁধে কতদিন টিকে। এই হাতের মানুষটাকে যদি আমি কেড়ে না নিয়েছি, তবে আমার নামও রিসা নাওয়ার চৌধুরী নয়। বলেই তড়িৎ বেগে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় রিসা। তাহলে ওকে আমায় দিয়ে দাও, আমি না হয় পেলে পুষে বড় করে নিব। তাছাড়া ও তোমাকে এমনিতেও পছন্দ করে না। কথাটা কানে আসতেই ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায় সৌহার্দ্য। জারিফকে এক দৃষ্টিতে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে থাকতে দেখে সহসাই মাথায় আগুন জ্বলে ওঠে তার, যার দরুন হাত মুষ্টিবদ্ধ করে ঝাঝালো কণ্ঠে কিছু বলতে যাবে, তখনই ব্যাগ হাতে নিচে নেমে আসে শাহানা চৌধুরী। তার পিছু পিছু নামে তার দুই বোন সাহারা খাতুন আর সাবিহা আমজাদ। সৌহার্দ্য দমে যায়। মায়ের দিকে এক পলক তাকিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে জারিফের দিকে। চোখজোড়া সেখানে স্থির করে ক্ষীর্ণ স্বরে বলে, বাস্টার্ড। শেষ সিঁড়িটা পার করতেই শাহানা চৌধুরীর চোখ চলে যায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীকে সৌহার্দ্যের পাশে বসে থাকতে দেখে সমস্ত শরীর রাগে রিরি করে ওঠে তার। ওই কোকিন্নির বাচ্চা তার বাবুর পাশে বসে আছে দেখেই আগুন জ্বলে ওঠে বুকে। সেই আগুন বুক ছেড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মাথায়। তিনি শান্ত হন, রাগ নিয়ন্ত্রণে বড় বড় কয়েকটা শ্বাস টেনে নেন। তার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওই ফকিন্নির বাচ্চাকে টেনে হিঁচড়ে তার বাবুর কাছ থেকে সরিয়ে আনতে, গালে দু চারটে চড় বসিয়ে বুঝিয়ে দিতে এই বাড়িতে তার অবস্থান কোথায়। তবে আপাতত নিজেকে সংযত করেন তিনি। চোখ ঘুরিয়ে ধীর গতিতে হেঁটে চলে যান সোফার কাছে, যেখানে বসে আছে বাড়ির ৩ কর্তা। ততক্ষণে জারিফ গিয়ে বসে পড়ে মানহার পাশে। সে মাত্রই বাহির থেকে ফিরেছে। ভাইজান, আমার আপা চলে যাচ্ছে, তাই আপনার সাথে কিছু কথা বলতে এসেছে। শাহানা চৌধুরীর কথায় পত্রিকা থেকে চোখ তুলে তাকায় নবাব চৌধুরী। সহসাই তার চোয়াল শক্ত হয়ে আসে রাগে। আলাপচারিতায় ব্যাঘাত ঘটায় নবাব চৌধুরীর সঙ্গে চোখ তুলে তাকায় তার 2 ভাই নওশেদ ও নূর চৌধুরী। তারাও আগুন দৃষ্টি নিক্ষেপ করে সাহারা খাতুনের ওপর। তোমার সাহস কি করে হয়? তুমি এখনো আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আছো, এক্ষুনি বেরিয়ে যাও। নবাব চৌধুরীর হুঙ্কারে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে মোহনা চৌধুরী আর রূপালী চৌধুরী। সেই সাথে নিচে নেমে আসে বাড়িতে উপস্থিত থাকা সকল অতিথিবৃন্দ। ততক্ষণে ডাইনিং টেবিল থেকেও সবাই ছুটে এসেছে ড্রয়িং রুমে। সকলেই তাদের দিকে তাকিয়ে আছে কৌতূহলী দৃষ্টিতে। এতগুলা মানুষ দেখে পুনরায় রাতের মতো লজ্জায় আর অপমানে মাথা নুইয়ে ফেলে সাহারা খাতুন। তবে নিজেকে ধাতস্থ করে মাথা নুইয়েই নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করে দিন ভাইজান, আমি অনেক বড় পাপ করে ফেলেছি।
কি থেকে কি করে ফেলেছি নিজেও জানি না। আমার স্বামী মারা যাবার পর থেকেই এমনটা হচ্ছে। মানসিক দুশ্চিন্তায় হয়তো মনুষ্যত্ব হারাচ্ছি। বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে দিনে দিনে। সাহারা খাতুন থামেন। নওয়াব চৌধুরীর নুইয়ে রাখা মুখটার দিকে তাকিয়ে পুনরায় করুণ কণ্ঠে বলে, আসলে প্রিয়ন্তীর সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওকে দেখার পরপরই আমার স্বামীর দ্বিতীয় পক্ষের মেয়ের কথা মনে পড়ে গিয়েছে, যেই মেয়েকে তিনি মৃত্যুর পর তুলে দিয়ে গেছে আমার ঘাড়ে, আর সেই সাথে তার সকল সম্পত্তি করে দিয়েছে ওই মেয়েটার নামে। আমার সন্তানদের একটা কানাকড়িও দিয়ে যায়নি। আপনিই বলুন, আমার রাগ হবে না? হবেই তো, হয়েছেও, কিন্তু কিছুই করতে পারিনি আমি। কেন জানেন? সে যে এখন সোনার ডিম পাড়া হাঁস, তার দয়ায় তো বেঁচে আছি আমরা। তাই ওই মেয়ের ওপর হওয়া সকল রাগ আর ঝাল মিটিয়েছি এই মেয়েটার ওপর। শেষের কথাটুকু এতটাই হিংস্র ছিল যে সকলে অবিশ্বাস্য চোখে তাকায় শাহানা চৌধুরীর দিকে। কথাগুলো কানে আসতেই ঘৃণায় মুখ কুঁচকে ফেলে উপস্থিত কয়েকজন। তবে কথাগুলো শুনে তেতে ওঠে নশেদ চৌধুরী। গর্জে বলে ওঠে, আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যায়। আপনাকে আপা বলে ডাকতেও আমার ঘেন্না করছে। ছি, একটা মানুষ এতটা নীচ কি করে হয়? নশেদ চৌধুরী থামে, লম্বা একটা শ্বাস টেনে দৃষ্টি নিক্ষেপ করে দূরে চেয়ারে মাথা নিচু করে বসে থাকা প্রিয়ন্তীর দিকে। আচ্ছা, মেয়েটা কি কাঁদছে? নিঃশব্দে কান্না যে মেয়েটার স্বভাব। নশেদ চৌধুরী পুনরায় গর্জে ওঠে, আপনার সাহস কি করে হয় আমার প্রিয় মায়ের সাথে এত নোংরা একটা খেলা খেলার? অন্যের ওপর পুষে রাখা রাগ কেন ওর ওপর ঝাড়লেন? বলুন কেন ঝাড়লেন? ও তো আপনার সাথে কোনো অন্যায় করেনি, কোনো ক্ষতি করেনি আপনার, কিন্তু আপনি তো ওর অনেক ক্ষতি করে দিলেন। সাহারা খাতুন কেঁপে ওঠেন সেই হুঙ্কারে। নিজেকে ধাতস্থ করে আমতা আমতা করে বলে, আমাকে মাপ করে দাও ভাই, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। তোমরা বললে আমি এক্ষুনি প্রিয়ন্তীর পায়ে ধরে ক্ষমা চাইব। সাহারা খাতুনের কথায় মুখ ঘুরিয়ে ফেলে নশেদ চৌধুরী। সহসাই নওশাদ চৌধুরী কাটকাট কণ্ঠে বলে, প্রিয় কেন, আপনাকে স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। তাই সময় নষ্ট না করে এক্ষুনি বেরিয়ে যান। আপনার নিঃশ্বাস আমাদের বাড়ির বাতাসকেও দূষিত করছে। সাহারা খাতুন অবিশ্বাস্য চোখে তাকায়। বাড়ির তিন কর্তাকে তার দিক থেকে মুখ খুঁড়িয়ে নিতে দেখে সহসাই সকল আশার আলো নিভে যায় ধপ করে। আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পান উপস্থিত সকলেই তার দিকে তাকিয়ে আছে ঘৃণিত দৃষ্টিতে। কারো কারো চোখ মুখে ফুটে উঠেছে তিরস্কারের ছাপ। সাহারা খাতুন দীর্ঘশ্বাস ফেলে। চোখ খুঁড়িয়ে দুপা এগিয়ে যেতেই ছুটে আসে প্রিয়ন্তী। আন্টি, আপনি যাবেন না প্লিজ? প্রিয়ন্তী থামে। দূরে দাঁড়িয়ে থাকা শাহানা চৌধুরীর করুণ মুখটার দিকে তাকিয়ে পুনরায় বলে, আপনি চলে গেলে মেজো মামির মন খারাপ হবে। এমন একটা দিনে সে মন খারাপ করে থাকলে আমাদের কারোই ভালো লাগবে না। প্লিজ থেকে যান। প্রিয়ন্তীর ডাকে পিছু ফিরে তাকায় সাহারা খাতুন, তবে অবিশ্বাস্য চোখে তাকায় উপস্থিত সকলে। যেই মেয়েকে নিয়ে এত কিছু, সেই মেয়ে কিনা তার অন্যায়কারীর পথ আটকাচ্ছে। এটা আদৌ সম্ভব? একটা মানুষ এতটাও ক্ষমাশীল হয়? তৎক্ষণাৎ ছুটে আসে নওশেদ চৌধুরী। প্রিয়ন্তীর করুণ মুখটায় হাত রেখে অবিশ্বাস্য ভঙ্গিতে বলে, প্রিয়, এসব কি বলছিস? নিজের মুখেই তো শুনলি সে এতক্ষণ কি কি বলল, তারপরও তুই তাকে আটকাচ্ছিস? প্রিয়ন্তী মলিন হাসে। সাহারা খাতুনের নিচু মুখটার দিকে তাকিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে, উনি তো আমার মায়েরই মতো মামা। উনি না হয় একটু ভুল করেই ফেলেছে, তাতে কি? উনি তো ওনার ভুলটা বুঝতেও পেরেছেন। সন্তানরা ভুল করলে যেমন মায়েরা ক্ষমা করে দেন, তেমনি মায়েরা ভুল করলেও তো সন্তানদের ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? নওয়াব চৌধুরী মৃদু হাসে। তার চোখে জল চিকচিক করছে। ছোট্ট বাচ্চাটার উদারতা দেখে সে গর্বিত হয়। আমাকে মাপ করে দে মা, আমি সত্যি অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোর সাথে, যা আসলেই ক্ষমার অযোগ্য। সাহারা খাতুনের কথায় চোখ ঘুরিয়ে তাকায় প্রিয়ন্তী। মামার কাছ থেকে সরে গিয়ে ধীর পায়ে এগিয়ে যায় সাহারা খাতুনের কাছে। ভয়ে ভয়ে তার হাত দুটো চেপে ধরে আমতা আমতা করে বলে, মা ডেকেছেন, আবার ক্ষমাও চাচ্ছেন? জানেন না, মা হলো ক্ষমার জীবন্ত প্রতিচ্ছবি। আমি অনেক আগে আপনাকে ক্ষমা করে দিয়েছি। একটু রেগে নেই আমি আপনার উপর। যেটা হয়েছে সেটা হয়তো আমার ভাগ্যে ছিল, আর আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি। বলেই দৃষ্টি নিক্ষেপ করে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা সৌহর্দের দিকে, যে পকেটে হাত গুজে তারই দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সেই দৃষ্টি যেন তাকে হুঙ্কার দিয়ে বলছে। প্রিয়ন্তী চোখ খোড়ায়। সাহারা খাতুনের হাত দুটো আরেকটু চেপে ধরে আদুরে ভঙ্গিতে বলে, আপনি ঘরে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সকলে মুগ্ধ নয়নে দেখে প্রিয়ন্তীর উদারতা। মেয়েটি যেন সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্ষমা করেও মন জয় করা যায়। যেমনটি সে পেরেছে উপস্থিত সকলের মন জয় করে। প্রিয়ন্তী ছুটে চলে যায় রান্নাঘরে।
প্রিয়ন্তী চলে যেতেই ধীর পায়ে এগিয়ে আসে শাহানা চৌধুরী, যে এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল চুপটি করে। সকলকে অন্যমনস্ক হতে দেখে সকলের চোখে আড়ালে গা ঘেঁষে দাঁড়ায় সাহারা খাতুনের। উজ্জ্বল মুখটা বোনের কানের কাছে নিয়ে হিসিয়ে বলে, প্ল্যান সাকসেসফুল। তুই ওই বদমাইশ মহিলাটাকে কেন ক্ষমা করলি প্রিয়? তোর জায়গায় আমি থাকলে তখনই তাকে 2 লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। ঝাঝালু কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। সহসাই তার চোখজোড়া স্থির হয় কাইফার রাগী মুখটার ওপর। কাইফার আগে ফুঁসছে, বড় বড় নিঃশ্বাস ফেলে বুঝিয়ে দিচ্ছে তার রাগের তীব্রতা কতটা গভীর। প্রিয়ন্তী শান্ত দৃষ্টিতে পাকায় সেই তেজি মুখটার দিকে। নীল ওড়নায় ঢাকা মুখটা ধীরে ধীরে রক্তিম আভা ধারণ করছে রাগের তীব্রতায়। কাইফাকে এতটা রাগতে দেখে ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়ন্তী। এক হাতে আলগোছে কাইফার রক্তিম গালখানা চেপে ধরে শান্ত কণ্ঠে শোধায়, আমাদের প্রথম দেখাটা মনে আছে তোর? কাইফা শান্ত হয়। সহসাই তার রাগ উবে গিয়ে চোখে মুখে ভর করে শীতলতা। কাইফার মুখের অভিব্যক্তির পরিবর্তন দেখে মৃদু হাসে প্রিয়ন্তী। পুনরায় দ্বিগুণ মুগ্ধতা নিয়ে কাইফার 2 গাল চেপে ধরে আলতো স্পর্শে। সেই দিনটা ছিল মাদার্স ডে। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যেন আকাশটাও আমার সাথে কাঁদছে মায়ের জন্য। জানিস, পুরো 15 দিন লাগিয়ে একটা চিঠি লিখেছিলাম মাকে দেব বলে। ক্লাসের সবাই তাদের লেখা চিঠিগুলো তাদের মাকে দিতে পারলে আমিও দিতে পারিনি। সেই জন্য খুব কান্না পাচ্ছিল আমার, কষ্ট হচ্ছিল মাকে চিঠিটা দিতে না পারার দুঃখে। তাই গাল ফুলিয়ে বসেছিলাম স্কুলের মাঠের বেঞ্চে। সেখানে বসেই বারবার হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছিলাম চিঠিখানা। মনে হচ্ছিল চিঠির মধ্যে মায়ের মুখটা ভেসে উঠছে, আর আমি খুব সহজেই সেটা স্পর্শ করতে পারছি, যার দরুন সহসাই দুঃখরা পালিয়ে গিয়ে ভালো লাগা ভর করে অন্তর্জুড়ে। প্রিয়ন্তী থামে। টুপ করে তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে, কিন্তু সেই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আচমকা এক ঝটকায় হাত থেকে চিঠিটা কাদায় গিয়ে পড়ে। আমি বিস্মিত নয়নে তাকিয়ে থাকি সেই কাদা মাখানো চিঠিটার দিকে। ততক্ষণে সে ভিজে জমে থাকা পানিতে ডুবে গিয়েছে, চাইলেও সেটাকে আর তুলে নেওয়া সম্ভব হতো না। আমার কষ্টটা পুনরায় দ্বিগুণ বেড়ে যায়। 15 দিনে একটু একটু করে লেখা অনুভূতিটা তলিয়ে যায় মুহূর্তেই। ভীষণ রাগ হয় আমার। সেই রাগ নিয়ে সামনে তাকাতেই তোর মুখটা দেখতে পাই, যে কাদা মাখানো বলটাকে বুকে জড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কাদো কাদো মুখে। আমি সেই মায়াভরা মুখটায় থমকাই। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কতই বা বয়স হবে, আমার মতোই অথবা আমার থেকেও ছোট। আমি তোর দিকে এগিয়ে যেতে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলিস তুই। আমি বিচলিত হই, সন্দিহান চোখে আশেপাশে তাকাতেই দেখতে পাই উপস্থিত লোকজন আমাদের দিকেই তাকিয়ে আছে সন্দিহান দৃষ্টিতে। তড়িঘড়ি করে আমি তোর মুখটা চেপে ধরি। এমে কাছিস কেন? কাইফা চোখ পিটপিট করে তাকায়। প্রিয়ন্তীর হাতখানা নিজের মুখ থেকে সরিয়ে দিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে, তুমি কি আমায় মারবে নাকি বকবে? বলেই পুনরায় কান্না শুরু করে ভ্যা ভ্যা করে। কান্নার দরুন তার ছোট্ট শরীরখানা বারবার কেঁপে কেঁপে ওঠে। নাক দিয়ে সর্দি পড়ায় সেটাকে বারবার মুছে নেয় হাতের উল্টো পিঠ দিয়ে। প্রিয়ন্তী আর চোখে সব দেখে। কণ্ঠ খাদে নামিয়ে ক্ষীর্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তোকে মারবো বা বকবো কেন? তোমার গায়ে বল ছড়লাম বলে? কথার পিঠে কথা পেয়ে 2 কদম পিছিয়ে আসে প্রিয়ন্তী। সহসায় পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে কাইফার আপাদমস্তক। মেয়েটির পরনে কালো কুচকুচে একটি ফ্রকটি হাঁটু সমান হওয়ায় তার ফর্সা পা জোড়া চকচক করছে। কাঁধ সমান বাদামি চুলগুলো দুপাশে ঝুঁটি করে রেখেছে উঁচু করে। ফর্সা গায়ের রঙে সরু চোখ জোড়া বাদামি। প্রিয়ন্তী চোখ ঘোরায়। কাইফার চোখে চোখ রেখে পুনরায় ক্ষীর্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, বয়স কত তোর? কাইফা মিয়ে যায়, আমতা আমতা করে বলে, 7 বছর। প্রিয়ন্তী বুঝতে পারে মেয়েটি তার থেকে 1 বছরের ছোট, যার দরুন সে পুনরায় ধীর পায়ে এগিয়ে যায় কাইফার দিকে। প্রিয়ন্তীকে এগিয়ে আসতে দেখে কাইফা গুটিয়ে যায়। কাদা মাখানো বলটাকে শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে ফেলে তড়িৎ বেগে। আমি ইচ্ছে করে বলটা ছুঁড়িনি, বিশ্বাস করো। ওটা একা একাই হাত থেকে ছুটে গিয়েছিল। এমন ভুল আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। সেদিন যদি তোকে ক্ষমা না করতাম তাহলে তোর মতো এত ভালো একটা বন্ধু পেতাম বল? প্রিয়ন্তীর প্রশ্নে ঘোর কাটে কাইফার। তার চোখের সামনে এখনও সব ঘটনা জলজল করছে। সেই দিনটার কথা সে কখনোই ভুলতে পারবে না, কোনো দিন পারবে না। কাইফা তটস্থ হয়। প্রিয়ন্তীর হাত দুটো চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, কিন্তু তারা তো তোর সাথে অন্যায় করেছে। কাইফার প্রশ্নে প্রিয়ন্তী মলিন হাসে। হাত ছাড়িয়ে তড়িঘড়ি করে চুলার দিকে এগিয়ে যেতে যেতে ক্ষীর্ণ কণ্ঠে বলে, আমি জানি সেটা, তবে সকল অন্যায় ক্ষমা করে যদি কারো থেকে মায়ের ভালোবাসা পাওয়া যায়
বন্ধুরূপী একজন বোন পাওয়া যায়, তার জন্য একটা কেন, এমন হাজারটা অন্যায়ও ক্ষমা করতে রাজি। কাইফা মুগ্ধ হয়ে শোনে। প্রিয়ন্তীর স্বভাব সম্পর্কে সে আগে থেকেই অবগত, তবে তার ভয় হয় যে ভয়টা সে রোজ পায়, প্রতিনিয়ত। আমি যদি কখনো তোর সাথে কোনো অন্যায় করি, ক্ষমা করবি তো প্রিয়? কাইফার প্রশ্নে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। খাবারের প্লেট হাতে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় কাইফার সামনে। সন্ধিহান দৃষ্টিতে কাইফার পুরো মুখে চোখ বুলাতে থাকে সন্তপর্ণে। কাইফা ভীত হয়, ধরা পড়ার ভয়ে চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। আমার কাইফা আমার সাথে কোনো অন্যায় করতেই পারে না, বরং আমি যদি বলি তার প্রাণটাও আমার জন্য দিয়ে দিতে পারে, তাই না? প্রিয়ন্তীর প্রশ্নে চোখ তুলে তাকায় কাইফা। প্রিয়ন্তীর উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, এতটা বিশ্বাস করিস না প্রিয়, মন ভাঙা যে বড্ড কষ্টের। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। বাড়িটা মেতে আছে বিয়ের হট্টগোলে। বাড়ির কর্তা গিন্নিদের বেসামাল অবস্থা বাগানে উপস্থিত মেহমানদের তদারকি করতে করতে। সকাল হতেই বিয়েবাড়ির অতিথি বেড়ে আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে। তাদের নাস্তা আর আপ্যায়নে নিঃশ্বাস ফেলার ফুরসত নেই প্রিয়ন্তীর। সকল কিছু সে একা হাতেই সামলাচ্ছে। তার সাথে রয়েছে মর্জিনা খালা। বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা 10টার দিকেই চলে গিয়েছে পার্লারে। তাদের সাথে গিয়েছে কাইফা আর পারুল। মূলত মিহি আপু জোর করেই তাদের নিয়ে গিয়েছে। প্রিয়ন্তীকেও যেতে বলেছে, কিন্তু প্রিয়ন্তী যায়নি। তার এইসব পছন্দ নয়, বরং নিজেকে সাধারণভাবে রাখতেই সে বেশি পছন্দ করে। তবে তার কাজের মাঝে সৌহার্দ্য বারবার দোতলা থেকে তাকে ডেকে গিয়েছে অধৈর্যের ন্যায়। কিছুক্ষণ পরপর তার কানে বাজত, প্রিয়, এক কাপ কফি দিয়ে যা। প্রিয়, কফি। তুই জলদি আয়, আমার হাতে একদম সময় নেই। প্রিয়ন্তী বিরক্ত হয়। মিষ্টির প্যাকেটগুলো মর্জিনা খালাকে বুঝিয়ে দিয়ে এক দৌড়ে ছুটে আসে কফি হাতে। লোকটা তাকে বড্ড জ্বালাচ্ছে। কই আগে তো এমন করতো না, এখন বউ হয়েছে বলে এমন করবে? কি অসভ্য লোক। বউ, কামেন। সৌহার্দ্যের ডাকে ঘোর কাটে প্রিয়ন্তীর, যে এতক্ষণ যাবৎ সৌহার্দ্যের রুমের সামনে দাঁড়িয়ে এসবই ভাবছিল। ঘোর কাটতেই ভ্রুজোড়া কুঁচকে আসে প্রিয়ন্তীর, যার দরুন নিজেই নিজেকে প্রশ্ন করে, সে তো এখানে আসার পর কোনো শব্দ করেনি, তাহলে লোকটি জানল কিভাবে সে এখানেই আছে? দরজাটাও তো বন্ধ। প্রিয়ন্তী ভাবনায় পড়ে। আজ পর্যন্ত সে এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তার ভাবনার মাঝেই পুনরায় ডাক আসে, বাবুনি বউ। সৌহার্দ্যের রাশভারী ডাকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। সহসাই নিজেকে ধাতস্থ করে তড়িৎ বেগে ঢুকে পড়ে তার জমের রুমে। রুমে ঢুকতেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করে তার, সেই সাথে বুকটাও কেঁপে ওঠে টিপটিপ করে। প্রিয়ন্তী স্থির হয়। মাথায় দেয়া ঘোমটাটাকে ঠিক করে সামনে তাকাতেই তার চোখাচোখি হয় সৌহার্দ্যের সাথে, যে ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে তাকিয়ে আছে তারই দিকে। প্রিয়ন্তী ভরকায় সেই দৃষ্টিতে। সেই দৃষ্টিতে রাগ নাকি মুগ্ধতা ফুটে আছে বুঝতে পারছে না সে, যার দরুন সহসাই মাথা নুইয়ে ফেলে ভয়ে ভয়ে। প্রিয়ন্তীর এহানো কাণ্ডে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীর নুইয়ে রাখা মুখটার দিকে তাকিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে, সকালে আমাকে না বলে পালিয়ে গেছিলে কেন? প্রিয়ন্তী তটস্থ হয়, চোখ পিটপিট করে আমতা আমতা করে বলে, পালাইনি তো, আমি তো আমার ঘরে গিয়েছিলাম। তোর ঘর কোনটা? সৌহার্দ্যের কাটকাট প্রশ্নে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্যকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে সহসাই খানিকটা মিয়ে যায় সে, তবে মনে কিছুটা সাহস জুগিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে, এ বাড়িতে আসার পর থেকে যে ঘরটায় থাকতাম সেটা। সৌহার্দ্য আরও কিছুটা এগিয়ে আসে। প্রিয়ন্তীর হাত থেকে কফির কাপটা তুলে নিয়ে সেটাই চুমুক বসায় ধীর গতিতে। তবে তার চোখজোড়া তখনও নিবদ্ধ প্রিয়ন্তীর নিচু মুখটার উপর। সেখানে চোখজোড়া স্থির রেখে কোমল কণ্ঠে বলে, আমিও তো তোর নিচের, তাহলে আমাকে কেমন করে নিচ্ছিস না কেন? প্রিয়ন্তী ভরকায়। অস্বস্তিতে এক পা পিছিয়ে যেতেই মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে পুনরায় প্রিয়ন্তীর ভীত মুখটার দিকে তাকিয়ে বলে, কফিতে চিনি দিসনি কেন? তুই কি আমাকে তেতো খাইয়ে মেরে ফেলবে? সৌহার্দ্য থামে, মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে আর চোখে তাকায় প্রিয়ন্তীর নিচু মুখটার দিকে। তার কোমল ঠোঁটজোড়ার দিকে চোখজোড়া স্থির করে ঘোর লাগা কণ্ঠে বলে, তেতো খেয়ে মরতে রাজি আছে, যদি তার পরিবর্তে মিষ্টি চুমোতে বাঁচিয়ে নিস। সৌহার্দ্যের কথা শেষ হতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রিয়ন্তী। সৌহার্দ্যের শেষের কথাগুলো তার কানে পৌঁছায়নি, বরং তার কানে বারংবার বাজতে থাকে, কফিতে চিনি দিসনি কেন? প্রিয়ন্তী তটস্থ হয়, হাত কচলাতে কচলাতে আমতা আমতা করে বলে, আমি 2 চামচ চিনি দিয়েছি, তারপরেও তেতো লাগছে। প্রিয়ন্তীর প্রশ্নে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য, মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে সন্দিহান কণ্ঠে বলে, Then I can taste it.
প্রিয়ন্তী ভীত হয়। তার স্পষ্ট মনে আছে সে গুনে গুনে 2 চামচ চিনি দিয়েছে। সে ভাবনায় পড়ে, তবে কি তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে? ধীরে ধীরে সব ভুলে যাচ্ছে। ভাবনার মাঝেই প্রিয়ন্তী সামনে ঝুঁকে চুমুক বসায় সৌহার্দ্যের হাতে ধরা কফির কাপে। প্রিয়ন্তীকে ঝুঁকতে দেখেই সহসাই তার কপালে একখানা চুমু বসায় সৌহার্দ্য। সৌহার্দ্যের এহেন কাণ্ডে প্রিয়ন্তী বিষম খায়। জোরে জোরে কেশে উঠতেই তাকে এক টানে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় সৌহার্দ্য। কাপটাকে টেবিলে রেখে এক হাতে বউ জড়িয়ে ধরে অন্য হাতে প্রিয়ন্তীর মাথা মুছে দিতে থাকে আলতো স্পর্শে। প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়। তার মাথা গিয়ে ঠেকেছে সৌহার্দ্যের বুকের ঠিক বাম পাশে। প্রিয়ন্তী শোনে সেই বুকের টিপ টিপ শব্দ, সেই সাথে তারও বুকের টিপ টিপ শব্দ বাড়তে থাকে পাল্লা দিয়ে। প্রিয়ন্তী মাথাটা বুকের সাথে লাগিয়েই চোখ তুলে তাকায় সৌহার্দ্যের মুখের দিকে। সৌহার্দ্যের চোখ জোড়া সামনের দিকে তাক করা। সে হয়তো আনমনি কিছু ভাবছে। প্রিয়ন্তী পূর্ণ দৃষ্টিতে তাকায় সেই ভাবুক মুখটার দিকে। সৌহার্দ্যের স্পর্শটাকে তার কাছে ঠিক প্রথম দিনের স্পর্শর মতোই লাগছে, যেদিন প্রথমবার সৌহার্দ্য নিজের পাঞ্জাবির হাতায় প্রিয়ন্তীর কপালের ঘাম মুছে দিয়েছিল। সে স্পর্শে ছিল কোমলতা, যেটা প্রিয়ন্তী আজ পুনরায় অনুভব করল। তবে তখনকার প্রিয়ন্তী ছিল ছোট্ট অবুঝ বাচ্চা, কিন্তু এখনকার প্রিয়ন্তী বুঝদার, যে নিজেই নিজেকে সামলাতে জানে, নিজেই নিজেকে আগলে রাখতে জানে সকল দুঃখ কষ্ট থেকে। প্রিয়ন্তী স্থির হয়। চোখ নামিয়ে সৌহার্দ্যের থেকে দূরে সরে আসতে চাইলে সৌহার্দ্য ফটাফট তার গাল দুটো চেপে ধরে 2 হাতে। প্রিয়ন্তী মিয়ে যায়। অস্বস্তিতে মাথা নুইয়ে ফেলতেই সৌহার্দ্য পুনরায় তার মুখটা তুলে ধরে ওপরের দিকে। প্রিয়ন্তীর চোখে চোখ রেখে করুণ কণ্ঠে বলে, আমি সরি বাবুনি, আর এমনটা হবে না, প্রমিস। প্রিয়ন্তী অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সৌহার্দ্যের করুণ মুখটার দিকে। এই মুখের ভাবভঙ্গি সে বুঝতে পারে না। তার সবসময় মনে হতো এই মুখটাতেই তার ধ্বংস লেখা আছে, যেই ধ্বংসটা শুরু হয়েছে বিয়ে নামক পবিত্র বন্ধন দিয়ে। এক্ষুনি বের হব, আসতে হতে লেট হবে। এসে যাতে তোকে এই রুমটাতে পাই আমার বউ হিসেবে, মনে থাকবে পাখি? প্রিয়ন্তীর ঘোর কাটে। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় সৌহার্দ্য তার মাথার ঘোমটাটা ঠিক করে দিচ্ছে মুগ্ধতা নিয়ে। প্রিয়ন্তীকে তার দিকে তাকিয়ে থাকে দেখে সৌহার্দ্য থামে। পুনরায় প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে ঝুঁকে দাগায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীর মুখটার দিকে তাকিয়ে হিসিসিয়ে বলে, আমার বউটা আমার অনুপস্থিতিতে নিজেকে সামনে রাখতে পারবে না? প্রিয়ন্তী ঘোরের মাঝেই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। প্রিয়ন্তী রেহেন কাণ্ডে মুখ লুকিয়ে হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীর গাল দুটো আরেকটু চেপে ধরে দুদিকে নাড়িয়ে আদুরে কণ্ঠে বলে, দ্যাটস লাইক মাই বাবুনি বউ। প্রিয়ন্তী লজ্জা পায়। সৌহার্দ্যের থেকে নিজেকে ছাড়িয়ে এক ছুটে পালিয়ে যায় রুমের বাহিরে। যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, তুই কি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছিস? ড্রয়িং রুমে 2 সোফায় পাশাপাশি বসে আছে রাহেলা বেগম আর আফিয়া ফারাজি। তাদের পাশেই অন্য সোফায় মাথা নিচু করে বসে আছে সায়ার। তার মুখে বারবার মৃদু হাসি ফুটে উঠছে। সেই হাসি রেখা আবার মাঝে মাঝেই প্রশস্ত হচ্ছে আনমনে। আপা, আপনি এসেছেন এতেই আমি খুশি। আপনি তো আংটি পরানোর দিন আর হলুদের দিনেও আসলেন না। একবার এসে দেখে যেতে পারতেন আপনার হবুনাথ বউকে। রাহেলা বেগমের কথায় মুচকি হেসে ওঠে আফিয়া ফারাজি। সহসাই রাহেলা বেগমের হাত দুটো চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, শরীরের যা অবস্থা, উঠে বসতেই পারি না আপা। কোন দিন না জানি সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই, তাই তো সব কিছুর এত তাড়াহুড়ো। আজও আসতে পারতাম না, আমার ছোট দাদা ভাইয়ের জোড়াজুড়িতেই আসতে হলো। আফিয়া ফারাজির কথার পিঠে রাহেলা বেগমও মৃদু হাসি ফিরিয়ে দেন। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখে পুনরায় বলে ওঠেন, তা আমার নতুন নাতজামাই কোথায়? তারা কখন আসবে? দুপুর তো প্রায় 1টা বাজতে চলল। তারা একটু পরেই রওনা দিবে আপা। আমরা একটু আগে এসেছি একটা কারণে। বলতে গেলে আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কথাটা শুনে রাহেলা বেগম বিচলিত হন। নতুন কুটুমদের পক্ষ থেকে কি আর্জি থাকতে পারে ভেবেই বুকটা ধক করে ওঠে। সহসাই সেই ছাপ ফুটে ওঠে চোখে মুখে। রাহেলা বেগমের বিচলিত মুখটা দেখে পুনরায় তার হাত দুটো চেপে ধরে আফিয়া ফারাজি। তার চোখে চোখ রেখে অনুনয়ের সুরে বলে, ভয় পাবেন না আপা, কোনো অবান্তর আর্জি নিয়ে আসেনি। আফিয়া ফারাজি থামেন। চোখ ঘুরিয়ে সায়ানের উচ্ছ্বসিত মুখটা দেখে পুনরায় বলতে থাকে, আমার ছোট দাদা ভাই আপনার নাতনিটাকে ভারী পছন্দ করেছে। সারাক্ষণ শুধু তার কথাই বলে। আমি আপনার কাছে ওদের বিয়ের আর্জি নিয়েই এসেছি। আপনি রাজি থাকলে আমি আপনার ছেলেদের সাথে কথা বলবো। আমার কিছু হয়ে যাওয়ার আগেই আমার ছোট নাতিটারও বউ দেখে যেতে চাই আপা। আফিয়া ফারাজির কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে রাহেলা বেগম। প্রস্তাবটা পছন্দ হওয়ায় তার চোখ দুটো চকচক করে ওঠে সহসাই।
নিঃসন্দেহে ফারাজি পরিবার যথেষ্ট ভালো। এক পরিবার দুটো মেয়েকে দিতে পারলে তারও কিছুটা চিন্তামুক্ত থাকবেন, সেই ভেবেই রাহেলা বেগম বলে ওঠে। এটা খুবই ভালো আরজি আপা, তবে আমার তো অনেকগুলা নাতনি আছে, আপনি কোন নাতনির কথা বলছেন? তখনই মর্জিনা খালার সাথে নাস্তা হাতে ড্রয়িং রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর নুপুরের ছন্দে চোখ তোলে তাকায় সায়ান। সহসাই তার চোখ জোড়া আটকে যায় প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখখানায়। আফিয়া ফারাজি আর চোখে তাকায় সায়ানের দিকে। নাতিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে সহসাই বুঝে যায় তার নাতির মনটা কোথায় আটকেছে। সায়ানের এহেন কাণ্ডে মাথা নিচু করে খানিকটা হেসে নেন তিনি। আসসালামু আলাইকুম দাদি। প্রিয়ন্তীর ঋণ ঋণ কণ্ঠে চোখ তুলে তাকায় আফিয়া ফারাজি। তার মনে হলো এত মিষ্টি কণ্ঠস্বর সে আগে কখনো শুনেনি। সেই কণ্ঠস্বর যেন বারবার তার কানে পুনরাবৃত্তি হয়ে বাজছে। তিনি মুগ্ধ নয়নে তাকান প্রিয়ন্তীর দিকে। সহসাই তার নাতির মতো তার চোখজোড়াও আটকে যায় প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখটায়। আপা, ও আমার মেয়ের ঘরের নাতনি, ওর নাম প্রিয়ন্তী। বুবু, এদিকে আয়, আমার পাশে একটু বস দেখি। প্রিয়ন্তী অস্বস্তিতে পড়ে, কারণ তার পাশেই অন্য সোফাতে বসে আছে সায়ান। তারপরও নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে যায় আফিয়া ফারাজির কাছে। তার কাছাকাছি যেতেই তিনি প্রিয়ন্তীকে টুপ করে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। আফিয়া ফারাজির কাণ্ডে মাথা নিচু করে হাসে সায়ান। চোখজোড়া মেঝেতে স্থির করে বিড়বিড়িয়ে বলে, আস্তে দাদি, আমার হবু বউটা এখনো ছোট। প্রিয়ন্তী বসতেই আফিয়া ফারাজি তার কুচকে যাওয়া হাতে প্রিয়ন্তীর গাল দুটো স্পর্শ করে। চোখে মুগ্ধতা বজায় রেখে গাল, চোখ, ঠোঁট ছুঁয়ে দিতে থাকে আলতো স্পর্শে। প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আদুরে স্পর্শ পেয়ে সেও যেন মুগ্ধ হয় ষাটোর্ধ মহিলাটিতে। বুবু, তুমি কি সুন্দর, একদম পুতুলের মতো। এই জন্যই আমার দাদাভাই সারা দিন পুতুলি পুতুলি করে। তুমি আমার ঘরের পুতুল হয় বা বুবু? প্রিয়ন্তী সন্দিহান চোখে তাকায়। কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। তবে কথাটা শুনে চোখ বড় বড় করে তাকায় রাহেলা বেগম। আফিয়া ফারাজির কথাটা যেন তার বুকে কাঁটার মতো বিধে। তিনি কিছু বলতে যাবে, তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়ান। প্রিয়ন্তীর সামনে হাঁটু গেড়ে বসে অধৈর্যের ন্যায় বলে, আমায় বিয়ে করবে বুতুলি, প্লিজ। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবো, প্রমিস। প্রিয়ন্তীর কোনো হেলদোল নেই, সে বসে আছে স্তব্ধ হয়ে। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সায়ান আরও অধৈর্য হয়ে পড়ে। সহসাই তার চোখ গিয়ে ঠেকে প্রিয়ন্তীর মুচড়োতে থাকা হাত দুটোর ওপর। সায়ান শুকনো ঢোক গেলে ধীরে ধীরে প্রিয়ন্তীর হাত দুটো স্পর্শ করতে যাবে, তখনই কানে বাজে অবিশ্বাস্য কয়েকটি লাইন। Don't dare to touch her. She is married now, and her husband name is Sohardo Muhaf Chaudhary. She is married now, and her husband name is Sohardo Munaf Chaudhary. কথাটা যেন পুনরাবৃত্তি হয়ে বাজতে থাকে সায়ানের কানে। সে স্তব্ধ হয়ে বসে আছে। তার ধীরে ধীরে এগিয়ে যাওয়া হাতটাও ততক্ষণে থেমে গিয়েছে কর্কশ কণ্ঠস্বরে। মিনিট কয়েক পেরোতেই সম্ভিত কিরে পায় সায়ান। কণ্ঠস্বর অনুসরণ করে তড়িৎবেগে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় প্রান্তের সাথে, যে পকেটে হাত গুজে তারই দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। তবে তার চোখ মুখে ফুটে রয়েছে কাঠিন্যতা। সেই কাঠিন্যতা যেন তাকে হিসহিসিয়ে বলছে, তোমার পুতুলি এখন অন্যের বাগানের ফুল, যেই ফুলকে স্পর্শ করার সাহস কেন, তার দিকে চোখ তুলে তাকানোর অধিকারটুকুও তুমি হারিয়েছ, বুঝেছ? একটা জীবন্ত পুতুলের অভাগা প্রেমিক। সায়ান ভীত হয়। সহসাই চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। তার মাথায় কাজ করছে না। কি শুনছে সে এগুলা? নাকি এই মেয়েটা তাকে উন্মাদ করে দিল? সায়ান ধাতস্থ হয়। নিজের এলোমেলো প্রশ্নগুলোর উত্তর না পেয়ে অবিশ্বাস্য চোখে তাকায় প্রান্তের দিকে। এক বুক ভয় নিয়ে কাঁপা কাঁপা পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় প্রান্তের মুখোমুখি। তার চোখে চোখ রেখে ভয়ার্ত কণ্ঠে বলে, ভাইয়া, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি কিন্তু সিরিয়াস। বিশ্বাস করো, তোমার বোনটাকে খুব ভালোবাসবো, সবসময় আদর যত্নে মুড়িয়ে রাখবো। ওর গায়ে কোনো আঁচ লাগতে দেব না, প্রমিস। ওকে আমায় দিয়ে দাও না প্লিজ। No, I'm not lying. প্রান্তের কাটকাট জবাবে সায়ান পুনরায় স্তম্ভিত হয়। সহসাই চোখ ঘুরিয়ে অবিশ্বাস্য চোখে তাকায় সোফায় বসা ৩ রমণীর দিকে, যেখানে রাহেলা বেগম বসে আছে মাথা নিচু করে। তার মুখাভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এই ব্যাপারটাতে তিনি ভীষণ লজ্জিত। তার পাশেই আফিয়া ফেরাজি বসে আছে মূর্তির ন্যায়। সেও যেন সায়ানের মতো কথাটা বিশ্বাস করতে পারছে না। সায়ান পুনরায় চোখ ঘোরায়। সে চোখে মুখে অন্ধকার দেখছে। প্রিয়ন্তীর দিকে তাকাতেই দেখতে পায় সে মাথা নিচু করে বসে আছে চুপটি করে। তার প্রান্ত ভাইয়ের কথা একদমই বিশ্বাস হচ্ছে না। তার পুতুলি তাকে সত্যি বলবে, নিশ্চয়ই বলবে। সায়ান ছুটে আসে। প্রিয়ন্তীর সামনে হাঁটু গেড়ে বসতেই প্রিয়ন্তী কিছুটা গুটিয়ে যায়। সায়ান ভীত হয়।
অজানা ভয়ে চোখের কোলে অশ্রুভর করতেই সেটাকে দ্রুত গতিতে মুছে নেয় হাতের উল্টো পিঠ দিয়ে। নিজেকে ধাতস্থ করে কণ্ঠে কোমলতা মিশিয়ে করুণ সুরে বলে, পুতুলি, তুমিই বলো প্রান্ত ভাই এগুলো মিথ্যে বলছে? বলো মিথ্যে বলছে না? সে হয়তো বিশ্বাস করছে না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার চোখ দেখোনি? চোখের ভাষা কি কখনো মিথ্যে বলে বলো? বলে না। চোখের ভাষা কখনো মিথ্যে বলে না। সায়ান থামে, লম্বা কয়েকটা শ্বাস টেনে নেয় দ্রুত গতিতে। তার কণ্ঠ রোধ হয়ে আসছে। অজানা এক ভয়ে গলা চেপে ধরছে ক্ষণে ক্ষণে। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাবে। তবুও নিজেকে সামলে নিয়ে পুনরায় শান্ত দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর নুইয়ে রাখা স্নিগ্ধ মুখটায়। সহসায় তার চোখে মুখে ফুটে উঠে মুগ্ধতা। সায়ান স্মিত হাসে, আদুরে স্বরে ক্ষীর্ণ কণ্ঠে বলে, আমার চোখের দিকে একবার তাকাবে প্লিজ? সায়ানের কথার পিঠে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে চোখ তুলে তাকাতে দেখে সহসাই মুখে হাসি ফুটে ওঠে সায়ানের। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখেই ঘোর লাগা কণ্ঠে বলে, জানো পুতুলি, কারো মন জুড়ে থাকার চেয়ে তার মস্তিষ্ক জুড়ে থাকাটা কতটা ভয়ঙ্কর। মন থেকে তো তাকে মুছে ফেলা যায়, কিন্তু মস্তিষ্ক, সেখান থেকে কি তাকে মুছে ফেলা যায় বলো? যায় না, একদমই যায় না। প্রতিটা মুহূর্তেই সেই ভয়ঙ্কর প্রলয়কারিণী মস্তিষ্কে বিচরণ করে আর জানান দেয় এই প্রলয়কারিণীর হাতেই তোমার ধ্বংস লেখা আছে, জানো? সায়ান পুনরায় থামে। প্রিয়ন্তীকে মাথা নিচু করতে দেখে তার দুপাশের সোফায় হাত রেখে কিছুটা ঝুঁকে পুনরায় বলতে শুরু করে, সেই ভয়ঙ্কর কাজটার জন্যে তোমাকেও আমি ভয়ঙ্কর শাস্তি দিতে চাই। তোমাকে মিসেস ফারাজি বানাতে চাই। এই বাড়ির আশ্রিতা থেকে আমার বাড়ির রানী বানাতে চাই। সকলের কাছে সহজলভ্য মেয়েটাকে দুর্লভ্য বানাতে চাই। নিজের একান্ত অধিকারিণী বানাতে চাই। পুতুলি, তুমি হবে মিসেস সায়ান ফারাজি, প্লিজ? তুমি ভুল আবদার করছো দাদু ভাই। সে এখন মোনাফ দাদা ভাইয়ের স্ত্রী। সে চাইলেও তোমাকে কবুল করতে পারবে না। এই অন্যায় আবদার করো না ওর কাছে। আমার বুবুটা যে এখনও অবুঝ, দয়া করে ওকে আর কোনো জটিলতার মধ্যে ফেলো না। রাহেলা বেগমের কথায় ঘাড়ের রগ ফুলে ওঠে সায়ানের। সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। বারবার এক কথা তার রাগের মাত্রাকে তরতর করে বাড়িয়ে দিচ্ছে, যার দরুন ঘাড় কাত করে তাকায় রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগমের চোখে চোখ রেখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি বিশ্বাস করি না। আপনারা সবাই আমাকে মিথ্যে বলছেন। আমার কাছ থেকে আমার পুতুলিকে কেড়ে নেবার জন্য এসব করছেন, তাই না? কিন্তু আমি এটা হতে দেব না। ওকে আমি এক্ষুনি এসন থেকে নিয়ে যাব, সবার থেকে দূরে, সকলের চোখের আড়ালে। আপনাদের ছায়াও আমি ওর উপর পড়তে দেব না। সায়ানের পাগলামিতে দুপা এগিয়ে আসে প্রান্ত। সে এতক্ষণ যাবৎ দূরে দাঁড়িয়ে সবই দেখছিল শান্ত দৃষ্টিতে। প্রিয়, ঘরে যা। আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার আমানত রক্ষা করার দায়িত্ব আমার, যেটা আমি নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছি। আর আমি তোকে এই হুকুমটা করছি তোর ভাই হয়ে নয়, তোর ভাসুর প্রান্ত মিহাফ চৌধুরী হয়ে। প্রান্তের কথা উঠে দাঁড়ায় প্রিয়ন্তী, যে এতক্ষণ যাবৎ এখানে বসেছিল শ্বাস আটকে, যার দরুন হুকুমটা আসতেই দ্রুত গতিতে পাশ কাটিয়ে আসে সায়ানের থেকে। প্রিয়ন্তী চলে যেতে নিলেই তার ওড়নার শেষ ভাগ এসে পড়ে সায়ানের চোখে মুখে। সায়ান চোখ বন্ধ করে নেয় আবেশে। গভীর শ্বাস টেনে ওড়না থেকে পুড়ে নিতে থাকে প্রিয়ন্তীর অস্তিত্বের ঘ্রাণ। ওড়নার পরিসমাপ্তিতে চোখ মেলে তাকায় সায়ান। সহসাই নিচু করে রাখা চোখগুলো গিয়ে ঠেকে প্রিয়ন্তীর নূপুর জড়ানো পায়ে। এই নূপুরের শব্দটাই একটু আগে তার মনে ছন্দ তুলছিল, আর এখন সেই নূপুর জড়ানো পায়ের প্রস্থান তার বুকে আগুন জ্বলাচ্ছে। সায়ানের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সহসাই অশ্রু জড়ানো চোখ দুটো আশ্রয় হিসেবে খুঁজে নেয় আফিয়া ফারাজির কোলকে। সায়ান সেখানে মাথাটা ফেলে দিয়ে পাগলের মতো আওড়াতে থাকে। দাদি, আমার সুখ পাখিটা চলে যাচ্ছে। দাদি, ওকে আটকাও। আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। দাদি প্লিজ ওকে আটকাও। সুখ ছাড়া কেউ বাঁচে বলো? আমি কিভাবে বাঁচব? তুমি না বলেছিলে আমার পুতুলিকে আমায় এনে দেবে? প্লিজ দাদি, দাও না এনে। দেখো, সে দূরে চলে যাচ্ছে। প্রতিবারের মতো আবার পালিয়ে যাচ্ছে আমার থেকে। এবার পালিয়ে গেলে আর ফিরে পাবো না দাদি। প্লিজ এনে দাও ওকে, প্লিজ। সায়ানের আর্তনাদে বুক ভারী হয়ে ওঠে উপস্থিত সকলের। সেই আর্তনাদে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আফিয়া ফারাজিরও। নাতির আহাজারি তার বুকটাকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। সে আজ পুনরায় সাক্ষী হল আরেক উন্মাদ প্রেমিকের, যে প্রেমিক ভালোবাসা হারিয়ে কাঁদছে বাচ্চাদের মতো। ঘড়িতে বিকাল 4টে। পুরো বাড়িতে মেহমানে গিজগিজ করছে।
মিহিকে পার্লার থেকে আনা হয়েছে আরও 2 ঘন্টা আগে, তবে বরযাত্রী এখনও আসেনি। মূলত পারিবারিক সমস্যার কারণেই তারা বিয়ের সময় পিছিয়ে সন্ধ্যায় নিয়ে এসেছে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে। সমস্যাটা কী নিয়ে সে খুব ভালো করেই আন্দাজ করতে পারছে, যার দরুন তার ভয় হচ্ছে। ভয়ে ভয়ে সে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে চুপটি করে। প্রান্ত ভাইয়ের বলা কথাগুলোর পর সে আর ঘর থেকে বেরোয়নি, এমনকি নিচেও যায়নি। কিছুক্ষণ আগেই পারুল এসে তাকে এসব কথা জানিয়ে গিয়েছে। এরপর থেকেই তার চিন্তা হচ্ছে মামাদের নিয়ে, এই বাড়ির সম্মান নিয়ে। তার জন্য এ বাড়ির সম্মান নষ্ট হোক সেটা সে চায় না। তাছাড়া মিহিয়াপুর ভবিষ্যতও জুড়ে আছে এইসবের সাথে। প্রিয়ন্তী পুনরায় দীর্ঘশ্বাস ফেলে। তবে কি তার জন্য আবার সবকিছু ধ্বংস হয়ে যাবে? তার মায়ের মতো সেও তার মামাদের কাছে অপরাধী হয়ে যাবে? প্রিয়, তুই এখানে কি করছিস? নিচে যাসনি কেন? তুই কি তোর দানব বটটার ভয়ে এখানে লুকিয়ে আছিস? প্রিয়ন্তী হকচকিয়ে তাকায়। নিজেকে ধাতস্থ করে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় কাইফার সাথে। সহসাই তার চোখজোড়া স্থির হয় কাইফার জিজ্ঞাসু মুখটার ওপর। কাইফা তারই দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কাইফাকে দেখে প্রিয়ন্তী মুগ্ধ হয়ে তাকায়। আপাদ মস্ত চোখ বুলাতেই দেখতে পায় কাইফা পরে আছে একটি নীল রঙের সুতি ঢিলেঢালা জামা, সেই সাথে পুরো মাথায় পেঁচিয়ে রেখেছে সেই রঙেরই একটি ওড়না। প্রিয়ন্তী ধীর পায়ে এগিয়ে যায় কাইফার দিকে। কাইফার ডান গালে হাত রেখে আহ্লাদি কণ্ঠে বলে, তোকে খুব সুন্দর লাগছে কাইফ। মনে হচ্ছে জামাটা তোর জন্যই কেনা হয়েছে। প্রান্ত ভাইয়ের পছন্দটা দারুণ না? কাইফা মুখ কুচকায়। সহসাই মুখে কাদো কাদো ভাব ফুটিয়ে তুলে ক্ষীর্ণ কণ্ঠে বলে, তোর কি আমার প্রতি একটুও দয়া মায়া নেই প্রিয়? তুই ওই আঙ্কেলের দেয়া জামাটাই আমাকে পরতে দিলি। এখন যদি দেখে আমি তার দেয়া জামাটা পরে ঘুরে বেড়াচ্ছি, তাহলে নিশ্চিত আমাকে কাদা পানিতে চুবাবে। প্রিয়ন্তী ফিক করে হেসে ফেলে। প্রিয়ন্তীকে হাসতে দেখে কাইফা চুপসে যায়। সে প্রিয়ন্তীকে হাসতে খুব কমই দেখেছে, যার দরুন চুপটি করে শুনতে থাকে প্রিয়ন্তীর সেই খিলখিলানো শব্দ। তুই প্রান্ত ভাইকে আঙ্কেল ডাকিস কেন? বেচারা কত বিরক্ত হয় জানিস? প্রিয়ন্তীর প্রশ্নে ঘোর কাটে কাইফার। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ে ছাদের রেলিংয়ে। সেখানে বসেই পা নাড়াতে নাড়াতে বলে, আঙ্কেলকে আঙ্কেল ডাকবো না তো কি ডাকবো? সে গুনে গুনে আমার থেকে 15 বছরের বড়, আর 5 বছর বড় হলেই নানা ডাকতাম। ইস, চান্সটা মিস করে ফেললাম। প্রিয়ন্তী পুনরায় হাসে। সহসাই তার চোখ যায় কাইফার ওড়না পেঁচানো হাতে। প্রিয়ন্তী ভীত হয়। এক লাফে ছুটে গিয়ে দাঁড়ায় কাইফার গা ঘেঁষে। তার হাত দুটো নিজের হাতের মধ্যে পুরে উৎকণ্ঠা নিয়ে বলে, তোর হাতে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কাইফা এক লাফে নিচে নেমে দাঁড়ায়। প্রিয়ন্তীর হাত থেকে নিজের হাত দুটোকে ছাড়িয়ে নিয়ে পুনরায় সেগুলো লুকিয়ে ফেলে সন্তর্পণে। নিজেকে ধাতস্থ করে পালিয়ে যেতে যেতে বলে, তুই তাড়াতাড়ি নিচে আয়, আপুরা সবাই তোকে খুঁজছে। আমি যাচ্ছি, আমার একটা কাজ আছে দানবের বুড়ো ভাইয়ের সাথে। প্রিয়ন্তী হাঁ করে তাকিয়ে থাকে। দানবটা কে আর তার বুড়ো ভাইটাকে বুঝতে পারছে না সে। তখনই দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। প্রিয়ন্তী ততস্থ হয়। মাথার ঘোমটাটা ঠিক করে দৌড় লাগায় নিজের ঘরে। উদ্দেশ্য নামাজ আদায় করে তবেই নিচে যাবে। মিহিকে বসিয়ে রাখা হয়েছে বিয়ের স্টেজে। তার সাথে রয়েছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্যগণ। তারা কেউ কেউ ছবি তুলছে, তো কেউ কেউ মেতে রয়েছে হাসি মজায়। বাড়ির বড় সদস্যরা বসে রয়েছে স্টেজের সামনে পেতে রাখা চেয়ারগুলোতে। তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আকস্মিক বিয়ের সময় পরিবর্তন হওয়ায় উপস্থিত অতিথিগণ তাদের নানান ধরনের প্রশ্নে জর্জরিত করছেন, কিন্তু তারা কোনো কিছুরই উত্তর দিতে পারছেন না। ঠায় বসে রয়েছেন মুখে কুলু পেটে। উত্তর দিবেনই বা কী করে? তারা তো সঠিকভাবে কিছুই জানেন না। কি থেকে কি হচ্ছে কোনো কিছুই তাদের মাথায় আসছে না। প্রান্ত বাবা চাচাদের অবস্থা দেখে সকল দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাবারের তদারকি করা। আপাতত সে এই কাজটাই করছে। সৌহার্দ্য বাড়িতে না থাকার বাড়ির একমাত্র ছেলে হিসেবে তাকেই সবকিছু সামলাতে হচ্ছে একা হাতে। তবে তাকে কিছুটা সাহায্য করছে জারিফ। সেই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রান্ত। আঙ্কেল, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। আকস্মিক ডাকে পিছু ফিরে তাকায় প্রান্ত। সহসাই তার চোখ জোড়া স্থির হয় কাইফার রক্তিম মুখটার উপর। হালকা রোদে তার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। সেই রোদের নীল ওড়না জড়ানো ফর্সা মুখশ্রীটা মাত্রাতিরিক্ত ফর্সা লাগছে। প্রান্ত ভ্রু কুঁচকে তাকায়। কাইফার আপাদমস্তক পর্যবেক্ষণ করতেই বুঝতে পারে সে পরে আছে প্রিয়ন্তীর জামা, যেটা সে নিজেই প্রিয়ন্তীকে গিফট করেছিল বিয়ে উপলক্ষে। প্রিয়ন্তীর জামায় কাইফাকে পুরো প্রিয়ন্তীর মতোই লাগছে। প্রান্ত ভরকায়।
এদের মধ্যে এত মিলের কারণ বুঝতে পারে না সে। তার সবসময় মনে হয় তাদের বাহ্যিক বৈশিষ্ট্য আলাদা হলেও দুজন সত্তা একই। দুজনেই যেন সমান তালে পাল্লা দিয়ে বিতরণ করছে কোমলতা আর পবিত্রতা। কত কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি আর আপনি আবার হারিয়ে গেলেন। এই জন্যই বলে বয়স হলে ভীড় উঠতে পারে। কাইফার প্রশ্নে ঘোর কাটে প্রান্তের। সহসাই ভ্রুজোড়া কুচকে তাকায় কাইফার দিকে। কাইফার বিরক্তি মাখা মুখটার দিকে তাকিয়ে গা ছালা ভাব নিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা, খুঁজছিস কেন? কাইফা উচ্ছ্বসিত হয়। খুশি খুশি ভাব নিয়ে এক পা এগিয়ে এসে দাঁড়ায় প্রান্তের সামনে। পেছনে লুকিয়ে রাখা হাত দুটো সামনে মেলে গর্বের সহিত বলে, আপনার শার্টটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখুন কেমন চকচক ফকফক করছে। প্লিজ আমাকে ঝালমুড়ি বানাবেন না আঙ্কেল, প্লিজ। শেষ কথাটা এতটাই করুণ ছিল যে প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায়। শার্টের সাথে ঝালমুড়ির হিসাব মেলাতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কিসের ঝালমুড়ির কথা বলছিস? আচ্ছা, তোর মাথার কি দু একটা তার ছেঁড়া? কাইফা তড়িৎ বেগে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ তার মাথার তার ছেঁড়া নয়। তবে নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে, আপনি আপনার শার্টটা নিন, আমি চলে যাচ্ছি। প্রান্ত ভ্রু কুচকায়। আনমনে কাইফার হাত থেকে শার্টটা তুলে নিতেই চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। পুরো শার্ট জুড়ে ছড়িয়ে আছে নীল নীল ছাপ, সেই সাথে রয়েছে অসংখ্য ছোট বড় ছিদ্র। প্রান্ত কিরমিরিয়ে তাকায়। কাইফার সামনে শার্টটা মেলে ধরে তেজি কণ্ঠে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুই কি শার্টটাকে ধুয়েছিস নাকি এটাকে কেটে মাছ ধরার জাল বানিয়েছিস? কাইফা চোখ পিটপিট করে তাকায়। সামনে ঝুঁকে চোখ গোল গোল করে দেখতে থাকে শার্টের উপর থেকে নিচ পর্যন্ত। শার্টের অবস্থা এতটাই খারাপ যে এপাশ থেকে ওপাশের সকল কিছু দেখা যাচ্ছে। কাইফা স্থির হয়, বুকে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে মুখ কুঁচকে বলে, ধুয়েছি তো, সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, কিন্তু আপনার শার্টটা এতটাই কম দামি যে আমার এই নরম হাতের স্পর্শও সহ্য করতে পারেনি। ছে। প্রান্ত আহম্মকের মতো তাকিয়ে থাকে। তার এত দামি শার্টটাকে কম দামি বলছে। সহসাই তার চোখে মুখে রাগ ফুটে ওঠে, তবে নিজেকে শান্ত রেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছিস? দেখতে কেমন, কি রঙের? কাইফা চোখ উল্টে তাকায়। সে তো নাম দেখেনি কোনো ডিটারজেন্টের, তবে তার বৈশিষ্ট্য মনে আছে। তাই পুনরায় বুকে হাত বেঁধে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, লিকুইড ডিটারজেন্ট, নীল বোতল, লাল ক্যাপে। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাইফার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, স্টুপিড, ওটা ডিটারজেন্ট নয়, হারপিক। কাইফার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে ডিটারজেন্ট ভেবে হারপিক দিয়ে শার্ট ধুয়েছে। সহসাই মুখ কুঁচকে মাথা নুইয়ে ফেলে ভয়ে ভয়ে। অন্যদিকে মুখ ঘুরিয়ে জিভ কামড়ে বিড়বিড়িয়ে বলে, কাইফের বাচ্চা, তুই আবার উল্টাপাল্টা করে ফেলেছিস, এবার তোকে কে বাঁচাবে? তবে নিজেকে ধাতস্থ করে মুখ ফিরিয়ে মুখে কাঁদো কাঁদো ভাব ফুটিয়ে বলে আমতা আমতা করে বলে, আঙ্কেল, আপনি কি এখন আমাকে হারপিচে চুবাবেন? বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না ওটা হারপিক। পারুলি তো বলেছে নীল বোতলে ডিটারজেন্ট আছে, তাই আমি ওটাকে ডিটারজেন্ট ভেবেছিলাম। সরি। প্রান্ত পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ধীর পায়ে কাইফার কাছাকাছি গিয়ে খপ করে তার হাত দুটো টেনে ধরতেই ভয়ে ভয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলে কাইফা। দীর্ঘ সময় প্রান্তের কোনো হেলদোল না দেখে পুনরায় চোখ পিটপিট করে তাকায় প্রান্তের দিকে। সহসাই দেখতে পায় প্রান্ত তার হাতের দিকে তাকিয়ে আছে ভ্রু কুচকে। কাইফা বিস্মিত হয়। ভ্রু কুচকে কিছু বলতে যাবে, তখনই প্রান্ত বলে ওঠে, দুপুরে খেয়েছিস? কাইফা মাথা নাড়িয়ে না বোঝায়। মেলে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে ক্ষীর্ণ কণ্ঠে বলে, হাতে জ্বালা করছে। প্রান্ত বিরক্ত হয়, যার দরুন কাইফার হাত দুটো টেনে এনে বসায় রক্তিম জবা ফুল গাছটার নিচে। সেখানে পেতে রাখা চেয়ারে বসিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। কাইফাকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে দেখে সহসাই নিজেকে ধাতস্থ করে ধূপধাপ পা ফেলে চলে যায় খাবার আনতে। মেয়েটা তাকে বড্ড জ্বালাচ্ছে। ভেবেছিল কঠিন একটা শাস্তি দিয়ে সোজা করে ফেলবে, কিন্তু তার আগেই সে হাত পুড়িয়ে বসে আছে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। মিনিট তিনেকের মাথায় খাবারের প্লেট হাতে নিজেও বসে পড়ে কাইফার সামনে পেতে রাখা চেয়ারে। প্রান্তের আকস্মিক আগমনে কাইফা হক চকিয়ে যায়, যে এতক্ষণ আনমনে আশেপাশের পরিবেশ দেখায় ব্যস্ত ছিল, যার দরুন সে কিছুটা ভীত হয়। তবে নিজেকে সামলে নিয়ে তেজি কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই প্রান্ত কাট কাট কণ্ঠে বলে, চুপচাপ হা কর, কথা বললেই চড়িয়ে তোর দাঁত ফেলে দিব, স্টুপিড। কাইফা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। সহসাই ভ্রু কুচকে তাকায় প্রান্তের দিকে। এই বুড়ো আঙ্কেলের থেকে একসাথে ভালো আর খারাপ দুটো ব্যবহারই হজম হচ্ছে না তার, যার দরুন চোখ মুখ কুচকে বিড়বিড়িয়ে বলে, আপনি আমাকে কি হিসেবে খাইয়ে দিচ্ছেন?
না না দাদা, না আঙ্কেল। কাইফার বোকা বোকা প্রশ্নে সহসাই রাগ গলে যায় প্রান্তের, যার দরুন মাথা নিচু করে হেসে নেয় খানিকটা। নিজেকে ধাতস্থ করে খাবারের লোকমা মাখিয়ে কাইফার মুখে পুড়তে পুড়তে ক্ষীর্ণ কণ্ঠে বলে, উহু প্রণয় মিহাফ চৌধুরীর বাবা হিসেবে। ঘড়িতে রাত 12টা। মিহির বিদে হয়েছে আরও 4 ঘন্টা আগেই। বিয়ে শেষ হতে না হতেই বাড়ির অতিথি কমতে শুরু করে তড়িৎ গতিতে। অতিথি শূন্য হয়ে বাড়িটা এখন প্রায় নিশ্চুপ। সকল কোলাহল থেমে গিয়ে পুরো বাড়িটা যেন ক্রমশই ডুবে যাচ্ছে নিস্তব্ধতায়। বাড়ির সকল সদস্যরা এতক্ষণে ঘুমে কাঁধ, তবে চোখে ঘুম নেই রাহেলা বেগমের। তার মনের মধ্যে এক অস্থিরতা বিরাজ করছে, যার দরুন সে বসে বসে মোহাম্মদের জীবনী পড়ছে। তার পাশেই ঘুমিয়ে আছে প্রিয়ন্তী আর কাইফা। তখনই ধীর পায়ে রাহেলা বেগমের রুমের সামনে এসে দাঁড়ায় সৌহার্দ্য। সহসাই তার ক্লান্ত চোখজোড়া স্থির হয় ক্ষীর্ণ আলোয় জলজল করা প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার ওপর। সৌহার্দ্য লম্বা একটা শ্বাস টানে। প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটা দেখে সারাদিনের ক্লান্তি যেন উবে গিয়েছে কুরপুরের ন্যায়। সৌহার্দ্য স্থির হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়ায় দরজার সাথে। সেই সাথে মুগ্ধতা জড়াতে থাকে চোখে মুখে। মোনাফ দাদা ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। রাহেলা বেগমের ডাকে ঘোর কাটে সৌহার্দ্যের। সহসাই দাদির দিকে এক পলক তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে এসে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। তাদের উচ্চতার পার্থক্য অনেক হওয়ায় ধীর গতিতে হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে মুখ টিপে হাসেন রাহেলা বেগম। সৌহার্দ্যের সেদিকে হুঁশ নেই। সে প্রিয়ন্তীর মুখোমুখি বসে তার হাতখানা চেপে ধরে আলতো স্পর্শে। সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে তার পিঠ ঠেকায় নিজের গালে। ঘোর লাগা চোখে প্রিয়ন্তীর দিকে কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, বাবা নেব, আমি সে পাখি। সৌহার্দ্যের ক্ষীণ স্বরের কথাটা কানে আসতেই মৃদু হাসেন রাহেলা বেগম। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখেই সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করেন, দাদা ভাই, তুমি প্রিয় নানুমণিকে খুব ভালোবাসো তাই না? রাহেলা বেগমের প্রশ্নে চোখ তুলে তাকায় সৌহার্দ্য। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন শেষে এসে মাত্রই বাড়ি ফিরেছে। রাহেলা বেগম চিন্তিত হন, যার দরুন পুনরায় উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, দাদা ভাই, তুমি ঠিক আছো? শরীর খারাপ করছে? রাহেলা বেগমের প্রশ্নে প্রিয়ন্তীর দিকে চোখ ঘোরায় সৌহার্দ্য। মায়া ভরা মুখটায় তাকিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে, আমি টায়ার্ড দাদি, আমার বউটাকে নিয়ে যাই প্লিজ। রাহেলা বেগম পুনরায় মৃদু হাসে। সহসাই সে বুঝতে পারেন তার নাতির দুর্বলতার জায়গা কোনটা, যার দরুন তিনি মুগ্ধ হয়ে দেখতে থাকেন সৌহার্দ্য আর প্রিয়ন্তীকে। মুগ্ধতা নিয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। দাদির অনুমতি পেতেই সৌহার্দ্য উঠে দাঁড়ায়। কম্বল সহ প্রিয়ন্তীকে কোলে নিয়ে হাঁটা ধরতেই হুড়মুড়িয়ে উঠে বসে কাইফা। চোখ ডলতে ডলতে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আরে আরে, বউ নিয়ে যাচ্ছেন ভালো কথা, সাথে কম্বলটাও নিয়ে যাচ্ছেন কেন? কাইফার কথায় নড়ে চড়ে উঠে প্রিয়ন্তী। তার ওড়না জড়ানো ঘুমন্ত মুখটা বাড়ি খায় সৌহার্দ্যের বুকের বাঁ পাশে। সৌহার্দ্য ভ্রু কুচকে তাকায়। প্রিয়ন্তীর ঘুমের ব্যাঘাত ঘটায় কাইফার দিকে ফিরে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ডোন্ট মেক সাউন্ড, শিল অ্যাওয়েক। বলেই হাঁটা ধরে রুমের বাহিরে। কাইফা চুপসে যায়। অন্যদিকে ঘুরে রাহেলা বেগমের কোমর জড়িয়ে ধরে পুনরায় তলিয়ে যায় ঘুমের রাজ্যে। ঘুমাতে ঘুমাতে বিড়বিড়িয়ে বলে, বউ আর কম্বল তো নিয়েই যাচ্ছেন, সাথে বালিশ আর বিছানাটাও নিয়ে যেতেন দানবদুলা ভাই। রাহেলা বেগম উচ্চ শব্দে হেসে ওঠেন। নিজেকে ধাতস্থ করে টেবিল ল্যাম্পটা নিভিয়ে সেও জড়িয়ে ধরে কাইফাকে। দুজনের গায়ে কম্বল জড়িয়ে নিয়ে তিনিও পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে আসে সিঁড়ির দিকে। আধো আলো আধো আধারে সিঁড়ির কাছাকাছি আসতেই প্রিয়ন্তী পুনরায় নড়ে চড়ে ওঠে, যার দরুন আরেকটু ঘেঁষে ঘুমায় সৌহার্দ্যের বুকে। সৌহার্দ্য থামে। তার হৃৎস্পন্দন বাড়ছে দ্রুত গতিতে। মেয়েটা তাকে ক্রমশই দুর্বল করে তুলছে। সহসাই সে ঝুঁকে তাকায় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। সেখানে চোখ জোড়া স্থির রেখে হিসিয়ে বলে, বউ, ডোন্ট মেক মি কন্ট্রোললেস, তুই এখনো ছোট। কিন্তু কে শোনে কার কথা? বরং সৌহার্দ্যের কথা শেষ হতেই প্রিয়ন্তী আরও ল্যাপটে ঘুমায় সৌহার্দ্যের প্রশস্ত বুকে। সৌহার্দ্য স্তম্ভিত হয়। ভ্রু জোড়া কুচকে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, কি সাংঘাতিক মেয়ে তুই, কি সুন্দর আমার কথার অবাধ্য হচ্ছিস। প্রিয়ন্তীর কোনো হেলদোল নেই। সে তখনও ল্যাপটে আছে চুপটি করে। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। অবাধ্য বউটাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে হাঁটা ধরে সিঁড়ি বেয়ে। এক পা করে হাঁটতে হাঁটতে আবেশিত কণ্ঠে জানান দেয় তার প্রগাঢ় অনুভূতির কথা।
ধরণীতে রাতের শেষ প্রহর চলমান। টুপটাপ করে পড়া শীতল কুয়াশা বিন্দু মাটির প্রতিটি কণাকে সিক্ত করছে ছন্দ তুলে। সেই সাথে ভালোবাসায় সিক্ত হচ্ছে একজোড়া নবদম্পতি, যারা একে অপরকে কাছে পাওয়ায় উন্মাদনায় কাটিয়েছে 4টি বছর। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে একে অন্যকে কাছে পাওয়ার বৈধতা, যার দরুন নিস্তব্ধ রজনীতে তারা মেতে রয়েছে ভালোবাসা আদান প্রদানে। তবে তাদের ছাড়িয়ে ফারাজি নিবাসের সকলেই তখন ঘুমে নিমজ্জিত। সকলে ঘুমে নিমজ্জিত থাকলেও চোখে ঘুম নেই সায়ানের। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। তার নির্ঘুম রক্তিম চোখজোড়া নিষ্পলক তাকিয়ে আছে সামনের দেওয়ালে, যেন সে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছে, খুঁজছে অথবা অনুভব করছে। কথাগুলো বলেই অট্টহাসিতে ফেটে পড়ে দেওয়ালে উপস্থিত অবৈটি। সায়ান নির্লিপ্ত ভঙ্গিতে হেলে দোলে উঠে দাঁড়ায়, যার দরুন টাল সামলাতে না পেরে 2 পা এদিক সেদিক ফেলে এলোমেলোভাবে। তার নেশাক্ত চোখ দুটো সব ঝাপসা দেখছে, তবে তার কানে স্পষ্ট বাজছে সামনে থাকা অবৈটির বিদ্রূপ মাখানো হাসি। সেই বিদ্রূপ মাখানো হাসির শব্দ তার কানে সূঁচের ন্যায় ফুটছে, সেই সাথে বুকে আগুন জ্বলাচ্ছে তীব্র প্রতিশোধের। মিস্টার লুইসের প্রেমিক, জানেন আপনার পুতুলে এখন আমার পরিচয় নিয়ে ঘুরছে। সে এখন রাফিদ আহমেদ প্রিয়ন্তী থেকে মিসেস প্রিয়ন্তী মুনাফ চৌধুরী হয়েছে। কিন্তু আপনি কিচ্ছু করতে পারলেন না, আর কিছু করতে পারবেনও না। হেরে গেলেন আপনি। কীভাবে জানেন? কারণ তার নিঃশ্বাসটা এখন আমার নামে চলছে, আবার সেটা ভারীও হচ্ছে আমার নামে। ইউ নো হোয়াট আই মিন? শেষের হিসিসানো কথাটা কর্ণকুহরে পৌঁছতেই তীব্র হুঙ্কারে গর্জে উঠে সায়ান। সহসাই হাতে ধরা অ্যালকোহলের বোতলটা তীব্র আক্রোশে ছুঁড়ে মারে অবৈটির ওপর, যার দরুন সেটা দেওয়ালে আঘাত পেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। সায়ান চুল ঘামছে ধরে, মাথা নিচু করে কান দুটো চেপে ধরে পাগলের মতো বলতে থাকে, প্লিজ মিস্টার মুন্নাফ, আমার পুতুলিকে ছোবেন না, প্লিজ ওকে স্পর্শ করবেন না। আই বেগ ইউ, আমি ওকে ভিক্ষা চাইছি আপনার কাছে। আমায় ওকে দিয়ে দিন প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজনে সারা জীবন আপনার গোলামি করে যাব, পায়ের নিচে পড়ে থাকব কুকুরের মতন, তাও ওকে আমায় দিয়ে দিন। আমি ওকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেব আপনার চাকর হয়ে। প্লিজ মিস্টার মুন্নাফ, প্লিজ দিয়ে দিন না আমায় আপনার বউটাকে। সায়ান শান্ত হয়, শার্টের হাতায় চোখের পানি মুছে পুনরায় এসে বসে আগের জায়গায়, যেন এতক্ষণ কিছুই হয়নি। সায়ানের এই পাগলামি চলছে প্রায় 3 ঘন্টা যাবৎ। সে মুহূর্তেই হাসে, মুহূর্তেই কাঁদে, আবার মুহূর্তেই চেঁচামেচি আর ভাঙচুর করে। তার এই পাগলামির সাক্ষী একটি ছোট্ট কুকুরছানা, যে চুপটি করে ভীত চোখে সায়ানের সকল পাগলামি দেখে যাচ্ছে প্রতি মুহূর্তে। সায়ান যখন শান্ত হয় তখন সে আদুরে সুর তুলে সায়ানের গা ঘেঁষে বসে, আবার যখন উত্তেজিত হয় তখন গুটি গুটি পায়ে দূরে এসে বসে থাকে ভীত চোখে। সায়ানকে পুনরায় শান্ত হতে দেখে সহসায় সাদা লোমাবৃত কুকুরছানাটি লেজ নাড়িয়ে ছুটে আসে সায়ানের দিকে। সায়ানকে মাথা নিচু করে থাকতে দেখে আদুরে সুর তুলে ডাকতে থাকে অনবরত। সে ডাকে সায়ান চোখ তুলে তাকায়। মালিকের মুখটা চোখে ভাসতেই কুকুরছানাটি লাফিয়ে গিয়ে বসে পড়ে সায়ানের কোলে। পরম মমতায় জিওভা বের করে লেহন করতে থাকে সায়ানের অশ্রুসিক্ত ভেজা মুখখানা। এটা দেখে সায়ান বিরক্তিতে বলে, গেট অ্যাওয়ে ফ্রম মি তোষ, আদারওয়াইজ আই উইল কিল ইউ। সায়ানের হুঙ্কারে চুপসে যায় তোষ, যার দরুন ভীত হয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সায়ানের কোলে। হাত পা গুটিয়ে শুতে গেলেই ঝনঝন শব্দে কেঁপে ওঠে তার গলায় বাঁধা ঝুমকোখানা। সায়ান ভ্রু কুচকে তাকায়, সহসাই কুকুরছানাটিকে হাতে তুলে নেয় তড়িৎ বেগে। নিজেকে ধাতস্থ করে তার গলায় বাঁধা ঝুমকোটা দেখতে থাকে অপলক দৃষ্টিতে। সায়ানের দৃষ্টি কোমল হয়ে আসে, যার দরুন কুকুরছানাটিকে বুকের মাঝে ঝাপটে ধরে আলতো স্পর্শে আদর করতে করতে বলে, জানিস তো তোকে এখানে কেন নিয়ে এসেছিলাম? আমার পুতুলির জন্য। ও কুকুরকে বড্ড ভয় পায়, পুরো বাচ্চাদের মতন। ভেবেছিলাম তোকে দিয়ে ওর ভয় কাটাবো। প্রথম প্রথম হয়তো একটু ভয় পাবে, ভয় আমাকে ঝাপটে ভরবে, মুখ লুকাবে আমার বুকে, তা দেখে আমার হাসি পাবে। বাচ্চা বুকে ভয় দেখিয়ে ভালোবাসা নিচ্ছি। কি সাংঘাতিক ট্রিক্স না বল? সায়ান থামে, মুখে হাসি ফুটতেই চোখ ঘোরায় কুকুরছানাটির দিকে। কুকুরছানাটি তার বুকে ল্যাপটে রয়েছে। হয়তো এতক্ষণ যাবৎ সে এটার জন্যই তার মালিকের আশেপাশে ঘুরঘুর করছিল। তোর নামটাও আমি ওর সাথে মিলিয়ে রেখেছি, তোষ। তোদের দুজনের নাম মিলে হতো প্রিয়তোষ, যার অর্থ আনন্দ বা পরিতৃপ্তি। তুই যেমন ওর ভয় কাটিয়ে ওর সঙ্গী হয়ে ওকে আনন্দ আর পরিতৃপ্ত দিতি, ঠিক তেমনি ওকে পেয়ে আমিও আনন্দিত আর পরিতৃপ্ত হতাম।
সুখের সংসার সাজাতাম দুজন মিলে। সায়ান পুনরায় থামে। তার চোখ ঝাপসা হয়ে আসছে। তার আনন্দ তার কাছ থেকে হারিয়ে গিয়েছে, জড়িয়ে গিয়েছে অন্যের সাথে। টুপ করে তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে মাথা তুলে তাকায় তোষ। সে যেন আদুরে দৃষ্টিতে তাকিয়ে ব্যঙ্গাতুর সুরে আওড়াচ্ছে, তুমি একটা মেয়ের জন্য পাগলামি করছো, তাও আবার যে কিনা অন্যের ঘরের বউ। সে মনিউ। সায়ানের চোয়াল শক্ত হয়ে ওঠে। তার কোমল দৃষ্টি সহসাই পরিণত হয় হিংস্র দৃষ্টিতে, যার দরুন সে এক ঝাটকায় কুকুরছানাটিকে ফেলে দেয় মেঝেতে। আকস্মিক আঘাতে তীব্র ব্যথায় গুংড়ে ওঠে তোষ। লেজ গুটিয়ে সরে যেতে নিলেই সায়ান গর্জিয়ে বলে ওঠে, গেট আউট ফ্রম মাই হাউস। সে একটা মেয়ে নয়, সে আমার সব কিছু, বুঝেছিস? সে আমার সব কিছু। যেখানে আমার পুতুলির জায়গা নেই, সেখানে তোরও কোনো জায়গা নেই। নাও গেট লস্ট ইমিডিয়েটলি। তখনই নিঃশব্দে সায়ানের রুমের সামনে এসে দাঁড়ায় সারা। সারাকে দেখে তোষ ছুটে যায় তার কাছে। সারার পায়ের সামনে দাঁড়িয়েই তাকে ডাকতে থাকে আদুরে সুর তুলে। কিন্তু সারার সেদিকে খেয়াল নেই। তার চোখ জোড়া তখনও তাক করা সায়ানের বিধ্বস্ত মুখটার দিকে। সে এ বাড়িতে এসেছিল মূলত সায়ানের জন্যই। বিয়ে বাড়িতেও সে সায়ানকে খুঁজেছিল, কিন্তু কোথাও পায়নি তাকে। যার দরুন এ বাড়িতে এসেই বাড়ি দেখার নাম করে পুরো বাড়িতে খোঁজ লাগায় সায়ানের। কিন্তু বরাবরের মতো সে আবারও ব্যর্থ হয় সায়ানের খোঁজ পেতে। কিন্তু এবার সে সফল হয়েছে। সকলে ঘুমিয়ে পড়লেও সে চুপটি করে শুয়েছিল ঘুমের ভান ধরে। সকলে যখন গভীর ঘুমে তলিয়ে যায়, তখনই সে চুপি চুপি বেরিয়ে আসে ঘর থেকে। ভয়ে ভয়ে দুরু দুরু বুকে পুরো বাড়িতে খুঁজতে থাকে সায়ানকে। অবশেষে কাঁচ ভাঙা শব্দ অনুসরণ করে খুঁজে পায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির ঘর। হঠাৎ পায়ে তোষের কামড়ে ঘোর কাটে সারার, যার দরুন চোখ ঘুরিয়ে তাকায় শুভ্র রঙা কুকুরছানাটির দিকে। তোষকে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসাই তাকে কোলে তুলে নেয় পরম যত্নে। আলতো হাতে মুছে দিতে থাকে তোষের মাথার উপরিভাগ। আবেশে তোষ পুনরায় গুটিয়ে যায় সারার বুকে। তোষকে গুটিয়ে যেতে দেখে সারা মৃদু হেসে চোখ ঘোরায় সায়ানের আলোক সম্পূর্ণ রুমটার দিকে। আশেপাশে চোখ বুলাতেই তার শান্ত চোখজোড়া স্থির হয় মেঝেতে পড়ে থাকা কয়েকটি খালি অ্যালকোহলের বোতলের ওপর। সারা ভ্রু কুচকায়। পুনরায় চোখ ঘুরাতে দেখতে পায় পুরো রুমের ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সিগারেটের পোড়া অংশ আর ভাঙা আসবাবপত্র। তোষকে কোলে নিয়েই সারা ধীর পায়ে এগিয়ে আসে সায়ানের দিকে। সারার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় সায়ান। সহসাই মাথা নিচু করে বাঁকা হেসে নেয় সন্তর্পণে। সারা আর চোখে সায়ানের হাবভাব পর্যবেক্ষণ করে। সায়ানকে চোখ ঘোরাতে দেখে সে টুপ করে মেঝেতে বসে পড়ে সায়ানের গা ঘেঁষে। সায়ান নড়ে চড়ে বসে। দুজনের মাঝে দূরত্ব বাড়াতেই সারা আরেকটু চেপে বসে সায়ানের দিকে। তোষের গায়ে হাত বুলাতে বুলাতে আমতা আমতা করে জিজ্ঞেস করে, এই কুকুরছানাটা কি আপনার? কি মিষ্টি দেখতে, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জানেন, কুকুরছানা আমার খুব পছন্দ। আচ্ছা, ওর নাম কি? সারার প্রশ্নে পুনরায় চোখ তুলে তাকায় সায়ান। তবে সায়ানের রক্তিম চোখজোড়া দেখে খানিকটা মিয়ে যায় সারা। চোখ নামিয়ে পুনরায় কুকুরছানাটির গায়ে হাত বুলাতে বুলাতে আমতা আমতা করে জিজ্ঞেস করে, ওর গলায় এটা কিসের ঝুমকো বাঁধা? দেখতে ভারী সুন্দর। আমি কি এটা নিতে পারি? আপনাকে না হয় অন্য একটা এনে দিব। সায়ান তড়িৎ বেগে তোষকে কেড়ে নেয় সারার থেকে। তোষের গলা থেকে ঝুমকোটা খুলে সেটাকে চেপে ধরে বুকের মধ্যিখানে। বড় বড় শ্বাস টেনে সারার উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ ইট অ্যাগেন। এটা শুধু একটা ঝুমকো নয়, এটা আমার নিঃশ্বাস নেয়ার শেষ কারণ। সারা মুগ্ধ হয়ে দেখে, যার দরুন সায়ানের পাগলামিতে খানিকটা মুখ লুকিয়ে হাসে নিঃশব্দে। সায়ানের রুমে প্রবেশ করার পরপরই সে অনেক কিছু আঁচ করতে পেরেছে। রুমের পরিবেশ আর সায়ানের অভিব্যক্তি সবকিছুই যেন তার চোখের সামনে স্পষ্টভাবে তুলে ধরছিল সায়ানের দুর্বলতাকে। সেই সাথে তুলে ধরেছিল কোনো কিছু হারিয়ে ফেলার প্রবল যন্ত্রণাকে। তবে তার অবাধ্য মন সেটা মানতে চাইছে না। কোনো কিছু না মেনে যদি সুখী থাকা যায়, তাহলে সুখটাই সই। সারা পুনরায় মৃদু হাসে। সারারই মৃদু হাসির শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় সায়ান। সহসাইটার চোয়াল শক্ত হয়ে আসে তীব্র আক্রোশে, যার দরুন ঝুমকোটাকে মুঠোয় পুড়ে ঘাড় কাত করে ক্ষীর্ণ স্বরে বলে, মিস সারা মেহজাবির চৌধুরী, বিয়ে করবে আমায়? সারা তড়াক করে চোখ তুলে তাকায়। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না।
আচ্ছা, সে কি ঠিক শুনল নাকি এটা তার মতিভ্রম? সারা তটস্থ হয়। সায়ানকে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আশেপাশে চোখ বুলিয়ে পুনরায় দেখতে থাকে বিধ্বস্ত রুমটাকে। সেই বিধ্বস্ত রুমটা যেন তাকে হিসহিসিয়ে বলছে, শোনো মেয়ে, পাগলি, ভালোবাসায় অন্ধ হয়েও না। এই পুরুষটাই তোমাকে বিধ্বস্ত করবে আমাদের মতন, ধ্বংস করবে প্রতিদিন প্রতিনিয়ত। আমরা সহ্য করতে পারলেও তুমি পারবে তো? সারা চোখ ঘোরায়। সায়ানের দিকে প্রশ্নবিদ্ধ নজরে তাকিয়ে থাকতে দেখে সেও বিধ্বস্ত রুমটাকে বিড়বিড়িয়ে বলে, পারব, খুব পারব। ভালোবাসায় বিধ্বস্ত না হতে পারলে সেটা আবার কিসের ভালোবাসা? এই ভালোবাসার জন্য আমি মৃত্যুকেও কবুল করতে প্রস্তুত, সজ্ঞানে, স্বেচ্ছায়। ভোরের আলো ফুটতেই জানালার পর্দা ভেদ করে আসা সূর্যের কিরণে ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর। যার দরুন চোখ পিটপিট করে তাকাতেই তার চোখ জোড়া স্থির হয় শুভ্র রঙা সিলিংয়ের দিকে। প্রিয়ন্তী ভ্রু কুচকায়। এটা তো তার নানুর ঘর নয়। তার স্পষ্ট মনে আছে সে গতকাল রাতে কাইফার সঙ্গে তার নানুর ঘরে ঘুমিয়েছিল। তাহলে এটা কার ঘর? প্রিয়ন্তী ভীত হয়। ভয়ে গুটিয়ে যেতে গলায় কারো উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে পুনরায় বুকটা ধক করে ওঠে তার। যার দরুন তড়িৎ বেগে পাশ ফিরে তাকায়। সহসাই তার চোখ জোড়া স্থির হয় সৌহার্দ্যের ঘুমন্ত মুখটার উপর, যে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমোচ্ছে বাচ্চাদের মতন। তবে তার ঘুমন্ত মুখটা গোজা প্রিয়ন্তীর গলার ভাঁজে। প্রিয়ন্তী পুরো মাথায় ওড়না পেঁচিয়ে রাখলেও সৌহার্দ্যের উত্তপ্ত নিঃশ্বাস সেই ওড়না ভেদ করে তার কাঁধ আর গলা ছুঁয়ে দিচ্ছে। প্রিয়ন্তী মিয়ে যায়। এতক্ষণ ভয়ে গুটিয়ে গেলেও এখন গুটিয়ে যায় লজ্জায়। যার দরুন খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রু কুচকায় সৌহার্দ্য।